স্বামীর সাথে মিলে একটি গেস্ট হাউস চালায় গৌরী, কিন্তু তাদের এই গেস্ট হাউসটি ছিল অদ্ভুত এক জঙ্গলের ভেতর, যেই জঙ্গলে একের পর এক বাচ্চারা গায়েব হতে থাকে। এদিকে গৌরীও তার আশেপাশে অশুভ শক্তির আনাগোনা অনুভব করত। কিছু একটা আছে যা তাকে সর্বদা তাড়া করে বেড়ায়। কি রহস্য আছে এই জঙ্গলে, আর কেনই বা এই আত্মা পেছনে পড়ে আছে গৌরীর, সেটাই দেখব আজকের গল্পে, যার নাম ড্যামেজ 2। তাহলে চলুন আর দেরি না করে এই সিরিজের কিছু সিন দেখে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা একজন লোককে দেখি। সে একটা ঘন জঙ্গলের মধ্যে কিছু একটা করছিল। তো হঠাৎ করেই লোকটা ফিরে তাকায়, আর তার মুখের এক সাইড ছিল অদ্ভুতভাবে পুড়ে যাওয়া। আর তখনই আমরা দেখতে পাই এটা আসলে গৌরী নামের একটা মেয়ের স্বপ্ন ছিল। গৌরী এই স্বপ্ন দেখে ভয়ে চিৎকার করে ওঠে। এখন গৌরীর এরকম অদ্ভুত স্বপ্ন দেখার কারণটা কি, সেটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো গৌরী ঘুম থেকে উঠে আকাশকে ডাকছিল। আকাশ আর গৌরী হাজবেন্ড ওয়াইফ। তো এখানে রুমটা ছিল বেশ অন্ধকার, আর গৌরী আকাশকে ডাকতে ডাকতে হঠাৎই কাউকে দেখতে পায়, আর তখনই সে চিৎকার করে বসে পড়ে। তার সাথে এমন কেন হচ্ছে, এইসবের পিছনে আসল রহস্য কি, সেটা আমরা গল্পের সাথে সাথেই জানতে পারবো। অন্যদিকে আমরা দেখতে পাই একটা গাড়ি। তো এই গাড়িতে একটা কাপল ছিল। তো এখানে মানব নামের একজন ড্রাইভারকে বলতে থাকে যে এত অন্ধকার রাস্তা দেখে মনে হচ্ছে কোনো জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি, কারণ একটা মানুষও রাস্তাঘাটে নেই। তবে এমনটা কেন? ড্রাইভার তখন বলে, হ্যাঁ স্যার, এখানে আসলে 7:30 বাজার পর আর কোনো মানুষই ঘোরাফেরা করে না। সবাই যার যার বাড়িতেই অবস্থান করে, কেউ খুব দরকার না হলে বাইরে বের হয় না। মানব বলে, কিন্তু কেন? এখানে কি কোনো পশু আছে যার মাধ্যমে মানুষের ক্ষতি হতে পারে, তাই তারা এমন লুকিয়ে থাকে? ড্রাইভার বলে, না স্যার, পশু তো মানুষের থেকেও আজকাল ভালো হয়, কিন্তু এখানে রাতের বেলা অন্য কিছু ঘোরে, যাকে এখানকার মানুষ ডান প্রেত বলে। তো তারা দুইজনই এই নাম শুনে বেশ চমকে যায়। এইদিকে আমরা গৌরীকে দেখি। সে অন্ধকারে বসে বসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, কারণ সে অনেক ভয় পেয়েছিল। তাই তার হাতও একভাবে কাঁপতে থাকে। তো সে এইভাবেই কোনো মতে তার মোবাইলটা তুলে নেয়, আর সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। আর এসেই সে আকাশকে ডাকে, কিন্তু বাইরে এসেও সে অদ্ভুতভাবে কাউকে দেখতে পায়, আর আবারও ভয় পেয়ে যায়। আর পরে দেখা যায় আকাশ দূর থেকে বলছিল, গৌরী আমি এখানে, এদিকে এসো। তো এরপর দেখা যায় গৌরী সেদিকেই দৌড়ে যেতে থাকে। অন্যদিকে সেই গাড়িতে মানব বলে, বাহ, ভূতের কি নাম, ডান প্রেত, মানে এটা কি ডান্ডা দিয়ে মারে নাকি, যে তার এরকম অদ্ভুত নাম রাখা হয়েছে। এইসব বলে সে খুব মজা করছিল, কারণ নামটা আসলেই অদ্ভুত। কিন্তু ড্রাইভার বলে, স্যার এরকম মজা নিবেন না প্লিজ, কারণ বলা হয় যে যারা পাপ করে আর পাপের জন্য অনুশোচনাও করে না, তাদেরকেই ডানপ্রেত দেখা দেয় আর একদম শেষ করে ফেলে। তো এই সব শুনে সেখানে থাকা মানবের গার্লফ্রেন্ড পূর্বা বলে, কি সব আজে বাজে কথা বলছো, এরকম কিছুই হয় না, এই সবই মানুষের ভ্রান্ত ধারণা। ড্রাইভার তখন বলে, ম্যাডাম আমরা তো আর গ্রামের লোকদের থেকে বেশি জানি না, তারাই তো এইসব বলা বলি করে, নিশ্চয়ই তারা এসব দেখেছে, এজন্যই বলতে পারছে। তখন মানব বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো ভাই এই ডান প্রেতের থেকে বাঁচার উপায়টা কি, সেটা কি বলতে পারবে? ড্রাইভার বলে, হ্যাঁ আছে একটা উপায়। তখনই তাকে পূর্বা আটকে দেয় আর বলে, দেখুন আমাদের না আর কিছু জানতে হবে না, আপনি দয়া করে আমাদের হোমস্টেতে প্লিজ তাড়াতাড়ি পৌঁছে দিন। তো এরা যেখানে থাকতে এসেছে সেটাই ছিল গৌরী আর আকাশেরই হোমস্টে, অর্থাৎ একটা গেস্ট হাউস আর কি। তো এইদিকে দেখা যায় গৌরী কান্না করতে করতে আকাশকে রাগ করে বলে যে, তোমাকে আমি কতবার বলেছি আমাকে না বলে একা রেখে কোথাও যাবে না, তুমি আমার কথা কেন শোনো না? তুমি কি বুঝতে পারো না আমার কত সমস্যা হয়, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম? আকাশ বলে, আরে আমি তো এখানে লাইনটা ঠিক করতে এসেছি, কারেন্ট ছিল না তাই।
একটু পরেই তো আবার চলে যেতাম। গৌরী বলে, না, তবুও তুমি আমাকে রেখে কেন আসবে? তুমি আমাকে রেখে কোথাও যাবে না, আর আমাকে না বলে তো কোথাও যাওয়ার কথা ভাববেও না। জানো, আমি আজ তাকে আবারও দেখেছি। আমার প্রচন্ড ভয় লাগছে আকাশ। আকাশ বলে, ভয় পেও না, আমি তো আছি তোমার সাথে। তাহলে এত ভয় কিসের? তো গৌরীর আসল সমস্যাটা কি, এটাও কিন্তু একটা রহস্যই ধরতে গেলে। সে কাকে দেখে এত ভয় পায়, আর কে সে যে বারবার এইভাবে এসে গৌরীকেই ভয় দেখায়? আমরা এই সব প্রশ্নের উত্তর ধীরে ধীরেই পাবো। তো কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে ওই কাপল চলে আসে। তো মানবকে পূর্বা বলে, তুমি তোমার জিনিসপত্রগুলো নিয়ে আসো, আমি গিয়ে ভেতরে দেখে আসছি। তো এরপর পূর্বা ভেতরে আসে আর দেখতে পায় রুম একদম অন্ধকার। আর হঠাৎই সেখানে আকাশকে দেখে সে আরো ভয় পেয়ে যায়। তখনই আকাশ বলে, সরি, তুমি নিশ্চয়ই অপূর্বা। তখন সে বলে, না না, আমি পূর্বা। আকাশ বলে, ও হ্যাঁ, আমি একটু মিস করে ফেলেছি। তো তারপর পূর্বা বলে, এখানে কি সব সময় কারেন্ট চলে যায় নাকি? তখনই সেখানে গৌরী আসে আর বলে, না না, মাঝে মাঝে যায়, সব সময় তো যায় না। তো এরপর সে তার সাথে পরিচিত হয় আর তাকে জানায় তার নাম গৌরী। তো এরপর পূর্বা আর মানব সেখানে কিটু নামের তাদের একটা মেয়ের সাথেও পরিচয় করায়। তো গৌরীও তাকে দেখে খুব খুশি হয়। এরপর গৌরী বলে, আচ্ছা তোমরা ফ্রেশ হয়ে নাও আর ফর্ম ফিল আপ করে আসো, আমি ডিনারের ব্যবস্থা করছি। তো এরপর তারা একসাথে বসে বাইরে খাওয়া দাওয়া করে আর বেশ আড্ডা দিতে থাকে। তো তখন সেখানে আকাশ গিজেল নামের আর একটা মেয়ের সাথেও তাদের পরিচয় করায় আর বলে সে হচ্ছে গিজেল আর ও একজন রাইটার, সে বাচ্চাদের জন্য নোভেল লেখে। তো তারপর তারা সবাই তার সাথে পরিচিত হয়। আকাশ বলে, গিজেল আমাদের সাথে গত 1.5 মাস হবে আছে। পূর্বা বলে, আচ্ছা যদিও এটা পার্সোনাল প্রশ্ন হয়ে যায়, কিন্তু আমি একটু জানতে চাই যে তোমাদের দুইজনের দেখা কি করে হলো, মানে বিয়ে কি করে করলে? তোমাদের কি প্রেমের বিয়ে ছিল নাকি পারিবারিক ভাবে করেছো? মানব তখন বলে, ইন্ডিয়া যেহেতু অবশ্যই পারিবারিক ভাবেই হবে। গৌরী তখন বলে, না না, আমাদের দুজনের আসলে কলেজে দেখা হয়, এরপর ভালোবাসা, আর এখন তো বিয়েই করে নিয়েছি। আকাশ বলে, হ্যাঁ আমি ভাবলাম আমরা যদি জব করতে যাই তাহলে একে অপরের থেকে দূরে থাকতে হবে, তার চেয়ে ভালো এরকম হোমস্টে করে নেই, তাহলে আমাদেরও কাছাকাছি থাকা হলো, বাইরেও যেতে হলো না কাজের জন্য, আর আমাদের উপার্জনেরও একটা ব্যবস্থা হয়ে গেল। পূর্বা বলে, বাহ, খুবই রোমান্টিক ব্যাপার। তো সেখানে গিজেল কিটুকে বলে, আচ্ছা তুমি কি গল্প শুনতে পছন্দ করো? কিটু বলে, হ্যাঁ খুব পছন্দ করি। তো গিজেল বলে, তাহলে আমি একটা গল্প শোনাই তোমাকে, ভূতের গল্প শুনবে? তো এই কথা শুনেই কেন যেন হঠাৎই চেঁচিয়ে ওঠে গৌরী আর বলে, না না, কি দরকার এসব ভূতের গল্পের? বাচ্চাদেরকে কেন এসব গল্প বলতে হবে? শোনো, এখানে অনেক গল্প হয়েছে, চলো এখন ডিনার রেডি, সবাই খেয়ে নিবে রাতের খাবার। তো এরপর সবাই খেতে যায়, কিন্তু এইদিকে কিটু একা একাই বাইরে অন্ধকারে বেরিয়ে পড়ে। তো সেখানে কিটুকে একটা পাগল লোক ধরে ফেলে। তখনই কিটু চিৎকার করে ওঠে, সাথে সাথে তার মা বাবা এসে তাকে বাঁচিয়ে নেয়। তো দেখা যায় এই পাগল লোকটা ছিল গৌরীর বাড়ির কাজের মহিলা হিমার ভাই। মানব তো তার উপর খুব রেগে যায়, কিন্তু হিমা তাদেরকে অনেক রিকোয়েস্ট করে যে তার ভাইকে ছেড়ে দিতে, তাই তারা বাধ্য হয়েই তাকে ছেড়ে দেয়। এদিকে রাতের বেলা গৌরী আকাশকে বলছিল ওই ছোট বাচ্চা মেয়েটা তার বাবাকে নাম ধরে ডাকে, খুবই বেয়াদব মনে হলো, কেউ কারো বাবাকে এভাবে নাম ধরে ডাকে নাকি? আকাশ বলে, থাক না, এইসব ব্যাপারে আমরা কথা বলে কি করব বলো, এটা তো তাদের পার্সোনাল ব্যাপার। এখানে আমরা আরো জানতে পারি গৌরী আর আকাশের সম্পর্ক কিছু একটা কারণে নর্মাল নয়, আর গৌরী খুব নেশাও করে, বেশিরভাগ সময় সে নেশায় বুঁদ হয়ে থাকে। তো পরের দিন সকালে পূর্বা আকাশকে খুব বকাবকি করে, কারণ তাদের মেয়ে কিটুকে হঠাৎ করেই পাওয়া যাচ্ছে না। তাই আশেপাশে সব খোঁজা হলেও এখন বাকি আছে পাশের জঙ্গলে যাওয়া। তাই পূর্বা বলছিল আমাকে যে করেই হোক সেখানে যেতে হবে, আমার মেয়ে হারিয়ে গেছে আর আমি কি চুপচাপ বসে থাকবো? আকাশ বলে, কিন্তু ওখানে যাওয়াটা সেফ হবে না। এখন মা হয়ে পূর্বা এই মুহূর্তে আর কিছুই ভাবতে পারছিল না, কোনটা সেফ আর কোনটা সেফ না। তার মাথায় তো শুধু তার মেয়ের কথাই ঘুরছিল। তো তারপর আকাশ গৌরীকে বলে, আচ্ছা আমি যাচ্ছি এদেরকে নিয়ে, তুমি আমাকে কল দিও যদি কিটু ফিরে আসে।
গৌরী বলে, তুমি তো জানো ওই জায়গায় যাওয়াটা একেবারেই সেফ না। আকাশ বলে, কিছু করার নেই, কিটুকে খুঁজে আনতেই হবে। তো এরপর আকাশ চলে যায় আর মানব জিজ্ঞেস করে, এখানে কি সিসি ক্যামেরা আছে কিনা। গৌরী বলে, না, এখানে কোনোই সিসি ক্যামেরা নেই। মানবের তো তখন আরো মাথা খারাপ হয়ে যায় আর সে বলতে থাকে, এটা কি জায়গা, একটা সিসি ক্যামেরা পর্যন্ত রাখনি। তারপর সে আর কাজের মেয়ে সহ বাকিরা চলে যায় জঙ্গলে কিটুকে খুঁজতে। তো আশেপাশের সব কিছু দেখে তারা, কিন্তু কোথাও তারা কিটুকে পাচ্ছিল না। তখন পূর্বা বলে, আচ্ছা গিজেলের কি খবর। আকাশ বলে, সে তো চেক আউট করে চলে গিয়েছে। পূর্বা বলে, যে 1.5 মাস একসাথে থাকলো সে আজ হঠাৎ করেই চলে গেল, তাও তোমাকে না বলে। অদ্ভুত লাগলো না এটা তোমার কাছে? আকাশ তখন আর কিছুই বলে না, কারণ সেও তো এই ব্যাপারে একটু অবাকই হয়। তো তারপর পূর্বা বলে, আমি কিচ্ছু জানি না, আমার মেয়েকে চাই আমি, তুমি এখনই পুলিশকে কল করো। আকাশ তখন বলে, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, পুলিশকে কল করলে আমার হোমস্টের ক্ষতি হয়ে যাবে, সবাই এটাকে নিয়ে আজে বাজে কথা ছড়াবে। পূর্বা বলে, এদিকে আমার মেয়ে হারিয়ে গিয়েছে আর তুমি তোমার ইমেজ নিয়ে পড়ে আছো। তোমরা কেমন মানুষ? হ্যাঁ, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় না, তাহলে কিন্তু আমি তোমাদের কাউকে ছেড়ে দিব না বলে রাখলাম, আর এই কথাটা মাথায় ভালো করে গেঁথে নাও। আকাশ বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে আমরা বাড়ি ফিরে যাই, কারণ এখানে সন্ধ্যা হয়ে আসবে আর ততক্ষণ এখানে থাকাটা একেবারেই ঠিক হবে না। বাড়ি ফিরে তারপর যা করার করব আমরা। এরপর তারা সবাই সেখান থেকে চলে আসে আর হিমা এসেই তার পাগল ভাই সাত্তুকে বাইরে দেখে, তাই তাকে ঘরে নিয়ে যায় আর বলে, তোকে কতবার না বলেছি তুই বাইরে যাবি না, তুই আমার কথা কেন মানিস না? দেখ, তুই বাইরে যাবি না বলে দিলাম, কারণ পুলিশ এসে গেলে অনেক কিছু হয়ে যাবে। তখন পূর্বা এসে বলে, কি হবে? ওইদিকে আমরা গৌরীকে দেখতে পাই, সে বসে বসে তার নেশা করছিল আর তখনই সে কিছু অদ্ভুত আওয়াজ পায়, কিন্তু গৌরী সেগুলোকে ইগনোর করার জন্য আরো বেশি করে নেশা করে আর মনে মনে বলে, না না, কেউ নেই এখানে, এটা আমার মনের ভুল, কেউ এখানে থাকতেই পারে না। ওইদিকে পূর্বা অনেক রেগে থাকে, তাই হিমাদেরকে জিজ্ঞেস করে, কি হলো বল, তোরা আমাদের থেকে কি লুকিয়ে রাখছিস যে পুলিশ নিয়ে এত সমস্যা হচ্ছে তোদের? হিমা বলে, আসলে ম্যাডাম, আমরা বাংলাদেশের, আর যদি পুলিশ আমাদেরকে দেখে চিনে যায় তাহলে আবারও সেখানে পাঠিয়ে দিবে, আর আমার ভাইয়ের অবস্থা তো দেখছেনই, তাকে নিয়ে আমি কোথায় যাব বলুন? তাই তাকে বকছিলাম যেন সে ঘর থেকে বাইরে না বের হয়। তো এরপর পূর্বা আর কিছুই বলে না, সে মানবের সাথে চুপচাপ তাদের রুমে চলে যায়। কিন্তু কেন যেন হিমা আর সাত্তুকে দেখে মনে হচ্ছিল এরা যতটা বোকাশোকা দেখানোর চেষ্টা করছে নিজেদেরকে, তারা ঠিক ততটা বোকা নয়, তাদের মধ্যেও নিশ্চয়ই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে, আর সেটা কি তা আমরা খুব তাড়াতাড়ি জেনে যাব। তো যাই হোক, এরপর আমরা গৌরীকে দেখি, সে আবারও কাউকে দেখে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তাই সে হাতে হাতিয়ার নিয়ে এদিকে ওদিকে ভাঙচুর করতে থাকে, একদম পাগলের মতো আচরণ করতে থাকে। তখনই সেখানে আকাশ আসে আর তাকে বলে, কি হচ্ছে গৌরী এসব? গৌরী বলে, আমি আর পারছি না এসব নিতে, আমি তাকে সব জায়গায় দেখতে পাচ্ছি আকাশ, আমার মুখের সামনে এসে দাঁড়িয়ে পড়ে সে, আমি কি করে ভুলবো এইসব? আমি তো তাকে দেখতে পাই, আমি জানি না কিছু আকাশ, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসে মাঝে মাঝে। আকাশ বলে, না গৌরী, এটা সম্ভব না, আমি খুব কষ্ট করে এখানে আমার বিজনেসটা দাঁড় করিয়েছি, আমি আবার অন্য কোথাও গিয়ে কি করব বলো? তাই প্লিজ তুমি আমার উপর একটু বিশ্বাস রাখো, আমি সব কিছু ঠিক করে দিব, দেখে নিও। তো তারপর গৌরী আকাশকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে আর সে একই কথা বারবার বলতে থাকে যে সে এখানে আর থাকতে চায় না। তো দৃশ্য পরিবর্তন হয় আর আমরা পুলিশ স্টেশনে হাওয়া নামের একজন পুলিশ অফিসারকে দেখি, সে কিটুর মিসিং কেসটা নিয়ে আসে তার সিনিয়র অফিসার দেশরাজের কাছে। তো হাওয়া রিকোয়েস্ট করে যে সে যেন এই কেসটা দেখে, তাহলে অবশ্যই একটা কিছু সমাধান পাওয়া যাবে। তো পরের দিনই হাওয়া আর দেশরাজ আসে আকাশের হোমস্টেতে। তো সেখানে দেশরাজ বলে, মেয়ে যখন উঠে চলে যায় তখন কি আপনারা বুঝতে পারেননি? তো পূর্বা কিছু বলার আগে মানব বলে, সে তো আমাদের সাথে না, সে অন্য একটা বিছানায় ছিল। দেশরাজ বলে, আপনি কি তার বাবা? মানব বলে, না। তখন পূর্বা বলে, আসলে মানব আমার বয়ফ্রেন্ড আর কিটু আমার এক্স হাজবেন্ডের মেয়ে। তো
এই ব্যাপারে হয়তো আকাশও জানতো না, তাই সে এটা শোনার পর একটু শকড হয়। তখনই সেখানে গৌরী আসে আর এসেই অফিসারকে বলে, অফিসার, আপনার যদি তাদের পার্সোনাল কথা জিজ্ঞেস করা শেষ হয়ে থাকে তাহলে কিটুকে খুঁজতে লেগে পড়ুন, কারণ আমার মনে হয় সেটাই বেশি জরুরি। তো আকাশ তখন গৌরীর হয়ে সরি বলে, কারণ গৌরী খুব রেগেই কথাগুলো বলছিল। এরপর দেশরাজ বলে, তো আকাশ, আমি কি তোমাদের হাউসটা একটু দেখতে পারি? এই কথায় কেন যেন আকাশ আর গৌরী দুজনেরই মুখের রং উড়ে যায়। তো আকাশ বলে, হ্যাঁ হ্যাঁ স্যার, আমার সাথে চলুন। তো তারপর তারা সবাই ভেতরে চলে আসে। এরপর সব জায়গায় খুঁজতে লেগে যায় পুলিশ। তখন দেশরাজ আকাশকে বলে, একটা বিষয় কিন্তু দেখার মতো যে আপনি আপনার ঘর খুব পরিষ্কার রাখেন। আকাশ বলে, ধন্যবাদ স্যার, আসলে সকাল থেকেই আমরা আশেপাশে খুঁজেছি, সব জায়গায় দেখেছি, কিন্তু কোথাও ওই বাচ্চাটাকে পাইনি। দেশরাজ তখন বলে, আপনার কি মনে হয় আমরা এখানে কিটুকে খুঁজতে এসেছি? না, আসলে আমি এখানে একটা সামান্য ক্লু খুঁজতে এসেছি। তখনই দেখা যায় বাইরে চেঁচামেচি শুরু হয় আর দেখা যায় পুলিশ অফিসার সাত্তুকে ধরে এনেছে। আর সে দেশরাজকে বলে, স্যার, এর কাছে বাচ্চার জুতা পাওয়া গিয়েছে, এই নিশ্চিত ওই মেয়েটাকে লুকিয়ে রেখেছে। পূর্বা তখন তার মেয়ের জুতা দেখে রেগে থাপ্পড় দিয়ে বসে তাকে আর বলে, আমার মেয়ে কোথায় বল, কি করেছিস তাকে? তো এরপর সেখানে হিমা আসে আর বলে, না না, আমার ভাই কিচ্ছু করেনি ম্যাডাম, আমি আসলে এই জুতাটা পেয়েছি, আমার ভাই কিছুই করেনি, প্লিজ তাকে ছেড়ে দিন। তো এরপর পুলিশ ধরে আনে হিমাকে আর তাকে জিজ্ঞেস করে যে মেয়েটা কোথায়। হিমা বলে, স্যার, আমি সত্যিই জানি না সে কোথায়, আমি শুধু এই জুতাটা পেয়েছি। দেশরাজ তখন বলে, না জানলে তুমি এই জুতার কথা লুকিয়ে কেন রাখলে? হিমা বলে, আমি তো জুতা পাওয়ার কথাটা বলতেই গিয়েছিলাম, কিন্তু আপনাকে দেখে আমি ভয় পেয়ে যাই। দেশরাজ বলে, কেন, আমরা কি রাক্ষস নাকি? আচ্ছা, ওই বিদেশি মেয়ের নাম যেন কি ছিল? গিজেল, তাই না? তো তুই আবার ওই গিজেলের সাথে মিলেমিশে কিছু করিসনি তো? হিমা বলে, না স্যার, আমার আর ম্যাডামের তো কখনো কথাই হতো না ঠিক মতো, আমি তো ওনার কথাই ঠিক মতো বুঝতে পারতাম না, কারণ ইংরেজি পারি না আমি তেমন। তো এরপর এখানে কিছুক্ষণ পুলিশ তাকে আরো কথা শোনায়, কারণ তারা যে বাংলাদেশের এটাও তারা জানতে পেরে গিয়েছিল। অন্যদিকে আমরা আকাশকে দেখি, সে রিপোর্ট খুঁজে যাচ্ছিল, কারণ তার হাউসের সম্মান সে কিছুতেই নষ্ট হতে দিবে না। আর এই নিয়ে সে গৌরীর উপরও চেঁচামেচি করে ফেলে আর পরে তাকে সরি বলে বলে, তুমি একটু বাইরে যাও, আমি কাজগুলো করে নেই। গৌরী তখন বলে, না, আমি একা যাব না, তুমি তো জানোই আমি খুব ভয় পাই একা। আকাশ বলে, কিচ্ছু হবে না, সন্ধ্যা হওয়ার আগে চলে এসো, এখন একটু যাও। এদিকে দেখা যায় পূর্বা সাত্তুকে একা পেয়ে অনেক মারে আর বলে, আমার মেয়ে কোথায় বল, কোথায় রেখেছিস, কি করেছিস তার সাথে? সাত্তু তো না না করেই যায় আর পরে মার খেয়ে সে বাইরে আসে মানাবের কাছে আর সেখানেই লুকিয়ে পড়ে। মানাব বলে, কি করছো এইসব? আরে, ও নিজেই তো একটা অবুঝ বাচ্চার মতো, সে সত্যিই জানে না কিটু কোথায়, পুলিশ দেখছে তো, তাই প্লিজ বেচারাকে বেকার মারধর করো না। পূর্বা বলে, মানাব, কিটু আসলে তোমার মেয়ে না তো, তাই তুমি কিছু বুঝতে পারছো না, এই সাত্তুই নিশ্চিত কিছু একটা করেছে। তো তারপর মানাব তাকে বলে, বেকার কথা বলা বন্ধ করো আর একে এইভাবে মারবে না। এই কথা বলে মানাব সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। এরপর পূর্বা কল করে অফিসার হাওয়াকে আর হাওয়া জানায় তারা ব্যাপারটা দেখছে, কোনো খবর পেলে তাকে জানানো হবে। এদিকে দেশরাজ হিমাকে বলে, আচ্ছা, তুই আর তোর ভাই কিছু করিসনি আমি মানলাম, তাহলে কে করেছে? তোদের ওই গেস্ট হাউসের মালিক সম্পর্কে কি কি জানা আছে তোর, সব বল আমাকে, না হলে কিন্তু আমার কিছুই করার থাকবে না। আর তোর ভাই আছে না, তার কাছে তো তোকে যেতে হবে, তাই না? তাহলে সত্যি সত্যি বল তোর মালিক সম্পর্কে। তো এরপর হিমা বলে, স্যার, 6 বছর আগে তারা এই ঘর কিনেছিল, 2 ব্যাগ ভরে টাকা দিয়েছে, আমি তো এর আগে থেকেই ওখানে কাজ করতাম। দেশরাজ বলে, ব্যাগ ভরে টাকা দিয়েছে, কিন্তু সে তো বলেছিল ব্যাংক থেকে লোন নিয়েছিল। হাওয়া বলে, হ্যাঁ, সেটাই তো বলেছে। হিমা বলে, আসলে তারা দুজনই খুব অদ্ভুত রকমের। আকাশ স্যার মাঝে মাঝে হাঁপিয়ে কথা বলে আর ম্যাডাম তো বেশিরভাগ সময় নেশাই ডুবে থাকে, কিন্তু দেশরাজের কাছে এই কথাগুলো ততটা তথ্যবহুল লাগেনি, তাই সে তাকে বলে, আমি একটু বাইরে থেকে আসছি, ততক্ষণ কিছু কাজের কথা ভেবে রাখিস।
অন্যদিকে গৌরী বাইরে আসে কিছু জিনিস কিনতে। তখন তাকে দেখে দোকানদার বলে, ম্যাডাম আপনি, আপনাকে অনেকদিন পর দেখলাম, আর এখন তো আপনার ভালোই টেনশন চলছে তাই না? গৌরী বলে, কেন? দোকানি বলে, শুনেছি ওই মেয়েটা হারিয়ে গিয়েছে। গৌরী তখন বলে, আপনি কি করে জানলেন? দোকানি বলে, ম্যাডাম জঙ্গল সার্চ করা হচ্ছে তো তাই জানি। তো তারপর আমরা জঙ্গলের দৃশ্য দেখতে পাই। সেখানে যখন দেশরাজ হাওয়া আর একটা অফিসার হাঁটছিল তখনই সেখান থেকে একটা লোক যাচ্ছিল, আর তাকে দেখেই দৌড়ে হাওয়া আর অফিসার তার পিছু করতে থাকে আর দেখে সে একটা বাচ্চাকে ফেলে রেখে গিয়েছে। আর আমরা দেখি দেশরাজের নাক দিয়ে রক্ত আসছে, হতে পারে তার কোনো রোগ ধরা পড়েছে। অন্যদিকে আমরা গৌরীকে দেখি, সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করেই তার সামনে দিয়ে দুজন বাচ্চা চলে যায়, আর গৌরী তখন গাড়ি আটকাতে গিয়ে পড়ে যায়। তারপর তার গাড়ি আর চালুই হচ্ছিল না, তাই সে জঙ্গলের পথে একা একাই যেতে গিয়ে আবারও তার সামনে কিছু অদ্ভুত রকমের দেখে, আর এটা দেখার সাথে সাথেই সে ওখানেই ভয়ে বেহুশ হয়ে পড়ে যায়। আর দৃশ্য এখান থেকে যায় 6 বছর পেছনে, যেখানে আমরা দেখতে পাই আকাশ আসলে ছিল গৌরীর আসল হাজবেন্ডের ভাই, আর গৌরী এবং আকাশ ছিল অবৈধ সম্পর্কে, অর্থাৎ সে তার হাজবেন্ডকে চিট করছিল। তো একদিন গৌরী আর আকাশকে গৌরীর হাজবেন্ড হাতে নাতে ধরে আর তাকে মারতে একটা শিক নিয়ে যায়, আর সে গৌরীর গলা ধরে বলে, আমি চাইলেই তোকে এখানে মারতে পারি, কিন্তু আমি তোকে মারব না। আমি চাই তুই আজীবন এই কাজ করার জন্য গিল্ট নিয়ে থাক। আমি চাই তুই বেঁচে থাক আর প্রতিনিয়ত মৃত্যুর মতো যন্ত্রণা পেতে থাক। আর আকাশ, তোকে তো আমার বাড়ি থেকে বের করবই। যদি ভালোই ভালোই বেরিয়ে যাস তাহলে ঠিক আছে, আর না হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করব। এই বলে সে চলে যেতে থাকে। তো তখন গৌরী বলে, তুমি তোমার ভাইয়ের সামনে তো একটা কথা পর্যন্ত বলতে পারো না, তুমি একটা ইউজলেস। এখন তোমাকে যখন সে বাড়ি থেকে বের করবে তখন তুমি কি করবে? কোথায় যাবে? আর আমাকে কি করে রাখবে? তুমি আমার চোখের সামনে আসবে না, আর চলে যাও। আর আগে নিজের ভাইয়ের সামনে দাঁড়িয়ে দেখাও, বোকা কোথাকার, ভীতু একটা। এই কথা বলে গৌরী চলে যাচ্ছিল, তখনই আকাশ তার হাতে তুলে নেয় সেই শিকটা। এরপর দৃশ্য আসে বর্তমানে, আর এই সব কিছু বলছিল গৌরী তার একজন থেরাপিস্টকে। তো আকাশ তাকে আটকে বলে, গৌরী হুশে ফেরো। তারপর হুশ আসে গৌরীর আর বলে, আমি এখানে। আকাশ বলে, তুমি বেহুশ হয়ে গিয়েছিলে। থেরাপিস্ট বলে, চিন্তা করো না, যা বলেছ তা এই ঘরের বাইরে যাবে না। আকাশ বলে, আরে এই সব গৌরীর মনের ভুল, এরকম কিছুই হয়নি। থেরাপিস্ট বলে, আচ্ছা গৌরী, তুমি আমার সাথে আবার একা দেখা করো, কথা আছে তোমার সাথে। তো আকাশ তখন কিছুটা ভয় পায়, কারণ আজ গৌরী একটুর জন্য সব বলেই দিচ্ছিল। তো এইদিকে আমরা দেখতে পাই পূর্বা মানবকে বলে, চলো আমরা গ্রামে গ্রামে গিয়ে খোঁজ খবর নিব। মানব এখন একটু বিরক্তই হয়, কিন্তু কিচ্ছু বলে না। তারপর রেডি হয়ে বেরিয়ে আসে, আর মানব বলে, এটা কি জায়গা যে একটা বাড়ি থেকে আর একটা বাড়ি এত দূর? আধা ঘন্টা হবে হাঁটছি। পূর্বা বলে, এটা ইন্ডিয়ার গ্রাম, তাই এইরকমই হবে। আর তোমার সমস্যা কি মানব? এখন বুঝতে পারছি তোমার কিটুর জন্য কোনো ফিলিংসই নেই, যা দেখাও তুমি সবই ফেক। আর তুমি বিরক্ত যে কিটুর জন্য তোমার এই ট্রিপটা নষ্ট হয়ে গেল, তাই না? মানব বলে, চুপ থাকো, তুমি আসলেই কারো ভালোবাসা ডিজার্ভ করো না। এখন আমি বুঝতে পারছি কেন তোমাকে তোমার হাজবেন্ড ছেড়ে গিয়েছে। তাই থাকো, তুমি তোমার মেয়েকে খোঁজো, আমি এখান থেকে চলে যাচ্ছি। তো তারপর মানব রেগে মেগে তাকে একা রেখেই সেখান থেকে চলে যায়। আর ওই সময় দেখা যায় পূর্বার কাছে একজন মহিলা আসে আর বলে, আপনাকে কিছু বলার ছিল ম্যাডাম। পূর্বা বলে, হ্যাঁ বলুন। এরপর দৃশ্য আসে আকাশের কাছে, সে বাড়ি এসে দেখে দড়ি ঝুলে আছে। এখন এটা দেখে তো আকাশ বেশ ভয় পেয়ে যায়, আর সে গৌরীকে খুঁজতে থাকে। তারপর দেখে গৌরী বাইরেই দাঁড়িয়ে আছে, আর সে এখানে কি করে এসেছে সেটা সে নিজেও জানে না। তো তারপর সে কান্না করতে করতে বলে, আমি আর বাঁচতে চাই না আকাশ। আমরা এত কিছু করেছি, এত ডাক্তার, এত ঝাড়ফুঁক, কত কিছু করেছি, কিন্তু তাও কি আমি এইসব থেকে মুক্তি পেয়েছি? পাইনি তো বলো। আজ আমি হসপিটালেও উল্টো পাল্টা কাজ করে ফেলেছি, তাই প্লিজ আমাকে যেতে দাও। আকাশ বলে, আমি আছি তো, আমি সব ঠিক করে দিব, তুমি এইভাবে ভেঙে পড়ো না প্লিজ। তো দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা পুলিশ স্টেশন দেখতে পাই, যেখানে পূর্বা আসে ওই মহিলাকে সাথে নিয়ে। পূর্বা বলে, আপনারা পুলিশ স্টেশনে কেন আছেন বলুন তো? যদি কারো সাহায্যই না করতে চান,
এই গ্রামে আমার মেয়েকে নিয়ে মোট 11 জন হারিয়ে গিয়েছে, কিন্তু আপনারা কোনো বাচ্চাকেই খুঁজে পেতে সাহায্য পর্যন্ত করেননি। হাওয়া বলে, স্যার আপনি তো জানেন এরা আদিবাসী, আর এরা খুব বেশি মিথ্যা বলে। হতে পারে তারা নিজেদের বাচ্চাকে বিক্রি করে এখানে এসে আবার নাটক করছে। দেশরাজ বলে, কি বললে? নিজের সন্তান বিক্রি করে এসেছে? তোমার বডিতে এখন যত চামড়া আছে না, আমি সবগুলোকে খুলে বাইরে ঝুলিয়ে রেখে দিব, বুঝতে পেরেছ? তাই চুপচাপ যা বলছি তাই শোনো। এখন পর্যন্ত যতগুলো বাচ্চা মিসিং হয়েছে সবগুলোর কেস নিয়ে এখানে আসো। তো তারপর দেশরাজ তাদের কাছে ক্ষমা চায় আর ওয়াদা করে সেই বাচ্চাদেরকে অবশ্যই খুঁজে বের করবে। অন্যদিকে আমরা দেখি রাতে যখন পূর্বা বাড়ি আসে তখন হিমা টর্চ লাইট নিয়ে বাইরে বসে থাকে, আর পরে হঠাৎ করেই মারতে শুরু করে পূর্বাকে, কারণ সে এসে দেখেছে পূর্বা তার ভাইকে শুধু শুধু মেরেছে। তাই রেগে মেগে সে এখানে খুব মারে পূর্বাকে। পরে সাত্তু এসে পূর্বাকে বাঁচায় আর হিমাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর দৃশ্য আসে 4 দিন আগে, যখন কিটু দেখে সাত্তুকে, আর সে এসেই তাকে ভয় দেখায় আর বলে, কাল তুমি আমাকে ভয় দেখিয়েছিলে, আজ আমি দেখালাম, তাই সমান সমান। সাত্তুও তখন তার কথা শুনে হাসে। কিটু তখন বলে, বন্ধু হবে আমার। সাত্তু তখন কিটুর সাথে হাত মেলায় আর তারা দুজন বন্ধু হয়ে যায়। তো এরপর কিটু বলে, কার সাথে খেলছো? সাত্তু বলে, আমার বন্ধু। কিটু তখন বলে, আমিও খেলি। সাত্তু বলে, হ্যাঁ আসো, আমরা একসাথে খেলবো। তখনই কিট্টুর পায়ে আঘাত লেগে যায় আর কিট্টু বলে, আমি কিছু লাগিয়ে তারপর আসছি আবার, ঠিক আছে? তো এরপর কিট্টুর সাথে পথে দেখা হয় গিজেলের। গিজেল বলে, কোথায় যাচ্ছ? তাও একা একা? কিট্টু বলে, আমার পায়ে একটু ব্যথা লেগেছে, তাই যাচ্ছি ওষুধ লাগাতে। গিজেল বলে, ও আচ্ছা ঠিক আছে যাও। তো তারপর গিজেল চলে যায় আর হিমা বিষ্ণুকে বলে, ভাই তুমি সাত্তুর জন্য ওষুধ নিয়ে এসো আসার সময়। তো এরপরই দেখা যায় গিজেল বিষ্ণুর সাথে চলে যায় আর কিট্টু ঘরে ঢোকার সাথে সাথে কিছু একটা দেখে থমকে দাঁড়ায়। তো দৃশ্য আসে বর্তমানে, যেখানে দেখা যায় আজ খুন হয়ে গিয়েছে সেই থেরাপিস্ট যে এতদিন ধরে গৌরীকে দেখছিল। আর সেখানে দেশরাজ আর হাওয়াও চলে আসে এই কেস নিয়ে গবেষণার জন্য। হাওয়া বলে, ডাক্তারকে মারার পর খুনি তার সব কেস ফাইলেরও অবস্থা খারাপ করে দিয়েছে, সবকিছু দেখুন এলোমেলো হয়ে পড়ে আছে। দেশরাজ তখন বলে, এটা দেখে তো পরিষ্কার মনে হচ্ছে যে কেউ তার রেকর্ড নষ্ট করতে চাইছিল, এজন্যই এইসব করেছে। অর্থাৎ ডাক্তার এমন কিছু রিসার্চ করে ফেলেছিল যা তার করা উচিত হয়নি, এজন্যই হয়তো তাকে কেউ মেরে ফেলেছে নিজেদের প্রমাণ নষ্ট করতে। অন্যদিকে দেখা যায় গৌরী এনজয় করছে, কারণ সে কাল রাতে আর ওই অদ্ভুত চেহারা দেখেনি, তাই সে একটু শান্ত আছে। আর আকাশ বলে, আমি বলেছিলাম না আমি সবকিছু ঠিক করে দিব, দেখলে তো সব ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে এখন। গৌরী বলে, হ্যাঁ আসলেই তুমি ঠিক বলেছ, আমি গতকাল প্রথম তাকে দেখিনি, তাই আজ আমি অনেক বেশি খুশি। আমি কাল থেকে একদম নির্ভয় আছি। আকাশ বলে, আচ্ছা আচ্ছা এখনই এত খুশি হয়ে যেও না, কারণ ইনভেস্টিগেশন চলছে। এখন এখানে আকাশ কার কথা বলেছে তা কিন্তু ক্লিয়ার না। সেই কি তাহলে ডাক্তারকে খুন করলো নাকি ওই বাচ্চাদেরকে কিডন্যাপ করলো, তা আমরা আরো একটু পরই জেনে যাব হয়তো। তো এইদিকে হাওয়া দেশরাজকে বলে, স্যার এটাও তো হতে পারে খুনি আমাদেরকে ইচ্ছা করে এই কেসে এনেছে যাতে করে আমরা বাচ্চাদের ওই কেস থেকে সরে যাই, না হলে এখনই কেন এইসব হতে হলো বলুন তো। এরপর সে আরো বলে, স্যার আমার তো মনে হচ্ছে এই কেসটা কোথাও না কোথাও গিয়ে বাচ্চাদের সাথেই সম্পৃক্ত, আর এজন্যই হয়তো ডাক্তারকে মেরে ফেলা হয়েছে। দেশরাজ বলে, হ্যাঁ এরকম হতেই পারে, কিন্তু আমার ভাবনা তো অন্য কিছু বলছে। হাওয়া বলে, কি স্যার কি বলতে চাচ্ছেন আপনি? দেশরাজ বলে, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে সবার একই সমস্যা, মানে আমি যেই 5টা কেস ফাইল দেখেছি আর কি, সেগুলোর কথা বলছি। সেখানে প্রত্যেকটা রোগীদেরই একই টাইপের সমস্যা, যে তারা তাদের চোখের সামনে এক বৃদ্ধ সাদা অদ্ভুত লোককে দেখতে পায়, অর্থাৎ ডান প্রেত। হাওয়া তো এই নাম শুনেই ভয় পেয়ে যায়। আর দেশরাজ বলে, হ্যাঁ এটা সেই ভূত না যার কাহিনী বলে বলে গ্রামের লোকেরা মানুষকে ভয় দেখায়? হাওয়া বলে, স্যার স্যার শুনুন, এটা কিন্তু কোনো কল্প কাহিনী না, এরকম সত্যিই হয়ে থাকে। গ্রামের মানুষই এর সাক্ষী, কারণ আজ পর্যন্ত অনেকের সাথেই এমন হয়েছে, অনেকেই ওই ডান প্রেতের খপ্পরে পড়েছে। দেশরাজ বলে, আরে একজন পুলিশ অফিসার হয়ে তুমিও এসব বিশ্বাস করো? এটা কিন্তু খুবই হাস্যকর। হাওয়া বলে, স্যার আপনি এখানকার না, তাই এইসব সম্পর্কে বিশ্বাস করেন না।
কিন্তু আমি জানি স্যার এগুলো সত্যিই আছে। আর এমন ডানপ্রেত যদি একবার কারো পেছনে পড়ে যায় তাহলে কিন্তু বাঁচা মুশকিল। তার হাত থেকে বাঁচতে হলে একটাই উপায় আছে। দেশরাজ বলে, বাহ, তোর কাছে আবার উপায়ও আছে, তো সেটা কি শুনি? হাওয়া বলে, সেটা হচ্ছে 12 জন বাচ্চা মেয়েদেরকে বলি দেওয়া, তাও ডানপ্রেতের নামে। তাহলেই নাকি তার হাত থেকে রক্ষা পাওয়া যায়। দেশরাজ তখন বলে, বেকার সব কথাবার্তা, এগুলো কি বলছিস তুই? আর এখানে তো 11 জন মেয়ে নিখোঁজ। কিন্তু তখন দেশরাজকে সে জানায়, না স্যার, 12 জন নিখোঁজ। কাল রাতে নাকি আরো একজন কিডন্যাপ হয়েছে। তো এইবার দেশরাজ হাওয়ার কথায় বিশ্বাস করে আর বলে, ও তার মানে কিডন্যাপার যেই হবে সে এটা বিশ্বাস করছে যে মেয়েদের বলির মাধ্যমে সে ওই ডানপ্রেত থেকে মুক্ত হবে। কিন্তু একটা কথা তো নিশ্চিত, সেই ক্রিমিনাল এই পেশেন্টদের মধ্যেই কেউ হবে, যার সম্পর্কে ডাক্তার জেনে যাওয়াতে পরে তাকেও সে মেরে ফেলে। তো তারপর দেশরাজ এখানে একটা ফাইল পায়, যেই ফাইলটা সে হোমস্টেতেও দেখেছে। আর এখন তো তাদের সম্পূর্ণ সন্দেহ চলে যায় গৌরী আর তার হাজবেন্ড আকাশের উপর। কারণ একে তো তাদের গেস্ট হাউস থেকে একটা বাচ্চা গায়েব হয়ে গেছে, আর তার উপর তাদের ওখানেরই ফাইল এই ডাক্তারের কাছেও রয়েছে। আর এ কারণেই দেশরাজ তাদেরকে সন্দেহ করতে থাকে। যাই হোক, তো এরপর দেখা যায় গৌরী আর আকাশকে থানায় ডেকে আনা হয় এই কেস নিয়ে তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য। সেই সময় গৌরী বলে, তো আপনি এখন আমাদেরকে সন্দেহ করছেন? দেশরাজ বলে, আমাদের কাজই তো সন্দেহ করা ম্যাডাম, আর আপনাদের কাজ উত্তর দিয়ে দিয়ে সেই সন্দেহ দূর করা। তাই আপনি আমাদের সন্দেহ দূর করে দিলেই হচ্ছে। গৌরী তখন বলে, ঠিক আছে, বলুন কি বলবেন, আর কি জানতেই বা চান আপনি? দেশরাজ তখন জিজ্ঞেস করে, আচ্ছা আপনারা আগে আমাকে বলুন তো যে ঠিক কত বছর হয় আপনারা এখানে আছেন? গৌরী বলে, 6 বছর হবে, তবে তার আগে আমরা হিমাচলে ছিলাম। তো এরপর দেশরাজ তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি কখনো ডানপ্রেতের নাম শুনেছেন? সে নাকি মানুষের পাপের শাস্তি দিতেই দেখা দেয়, যারা পাপ করেও অনুশোচনা করে না তাদের পেছনেই ডানপ্রেত লেগে পড়ে। এই কথা শুনে গৌরী কিছুক্ষণ থমকে যায়, পরে বলে, গ্রামের লোকদের এইসব গল্পের সাথে আমার কি কাজ? আপনি আমাকে এইসব কেন জিজ্ঞেস করছেন? দেশরাজ তখন বলে, যদি তার সাথে আপনার কোনো কাজ নাই থেকে থাকে তাহলে আপনি থেরাপিস্টের কাছে কেন গিয়েছিলেন? গৌরী বলে, না মানে আমার কিছু সমস্যা ছিল তাই যেতাম আর কি। দেশরাজ বলে, না না, কোনো ব্যাপার না, মানসিক সমস্যা তো সবারই থাকতে পারে, আর তার জন্য চিকিৎসাও আছে, আর চিকিৎসা করানো তো কোনো ক্রাইম নয়। তবে আমি যতটুকু জানি ওই থেরাপিস্ট খুব ভালো একজন থেরাপিস্ট ছিল। আজকাল এমন ভালো ডাক্তার তো মেলেই না, কিন্তু আপনি তাকে প্রাণেই শেষ করে দিলেন। কেন করলেন এসব? এই কথা শুনেই তো আকাশ খুবই হাইপার হয়ে যেতে থাকে, আর সে বলতে থাকে, না না, গৌরী এসব কিছুই করেনি, আপনি না জেনে শুনে কি সব কথা বলছেন। গৌরী বলে, শান্ত হও আকাশ। এরপর সে দেশরাজকে বলে, আর আপনি এইসব অন্ধকারে তীর মারা রেখে কিছু প্রশ্ন করার থাকলে সেটা করুন, না জেনে বা বিনা প্রমাণে আপনি কিছু বলতে পারেন না। আপনার যদি নর্মাল কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেগুলো করুন, আমরা সেসবের উত্তর দিব। দেশরাজ বলে, হ্যাঁ, এবার আপনাকে নর্মাল প্রশ্নই করা হবে। তো এরপর গৌরীকে ধরে ভেতরে বসিয়ে আসা হয়, আর তখন সেখানে একটা রুমে বসে বসে হাওয়া আর মহিলা কনস্টেবল মিলে মার খাওয়ার আওয়াজ করতে থাকে আকাশকে ভয় দেখাতে, যেন সে গৌরীকে বাঁচাতে সব সত্যিটা বলে দেয়। আর এদিকে দেশরাজ আকাশকে বলতে থাকে, দেখ, তুই যদি এখনই এই মুহূর্তে সব সত্যি না বলিস তাহলে কিন্তু তোর গৌরীর চামড়া ছিঁড়ে তোকেই পরিয়ে দিব। তাই বল, ডাক্তার আর ওই 12 জন মেয়ের সাথে তুই কি করেছিস? একদম সত্যি কথা বলবি, কোনো কিছু লুকালে তোর খবর আছে বলে দিলাম। তখন আকাশ বলে, ঠিক আছে, আমি সব বলছি, সব সত্যি বলছি, কিন্তু আপনি দয়া করে গৌরীকে এসবের জন্য কিচ্ছু করবেন না, তাকে ছেড়ে দিবেন বলুন। দেশরাজ বলে, ঠিক আছে, তুই আগে বল সবকিছু। তারপর আকাশ বলে, আসলে আমি ওই ডাক্তারকে খুন করেছি তার রেকর্ড নষ্ট করতে। এখানে সত্যি গৌরীর কোনো দোষ নেই। দেশরাজ বলে, হ্যাঁ সেটা তো জানি, কিন্তু ওই 12 জন মেয়ের সাথে কি করেছিস? তারা কোথায় আছে বল আমাকে। আকাশ বলে, তাদেরকেও আসলে আমি উঠিয়েছিলাম আর আমাদের গেস্ট হাউসের আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে রেখেছি। তো এই কথা শোনার সাথে সাথে সেখানে ফোর্স পাঠানো হয়, আশেপাশে সব কিছু খোঁজে তারা।
কিন্তু আসল লোকেশন বলার আগেই আকাশের যেন কি হয়, তাই সে আর কথা বলার অবস্থাই থাকে না। এইদিকে হাওয়া তো সব দিকে খুঁজতে থাকে যে কোথায় ওই বাচ্চাদেরকে পাওয়া যাবে। তো তখনই দেখা যায় সেখানে সাত্তু আসে আর একটা জায়গাকে বারবার দেখায় যেখানে অনেক গাছ লাগানো ছিল। প্রথমে তো হাওয়া তাকে পাত্তাই দেয় না, কারণ সে তো তাকে একটা পাগল অ্যাবনর্মাল ছেলে ভাবছিল। কিন্তু পরে যখন সেখানে ভয় পেয়ে হিমা আসে আর তার ভাইকে নিয়ে যায়, তখন হাওয়ার কিছু একটা মনে হয়, তাই সে ওই জায়গাটায় যায় আর ভালো করে চেক করে। তো কিছুক্ষণ মাটি খুঁড়ে দেখে সেখানে একটা আন্ডারগ্রাউন্ড আছে। তো এটা দেখার সাথে সাথেই সে দেশরাজকে কল করে আর তাকে এই সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়। তো দেশরাজ বলে, মেয়েগুলো কেমন আছে? তো এরপর এখানে আসলে কি বলা হয়েছে তা আমাদের বলা হয় না। আমরা আরো পরেই জানতে পারবো যে বাচ্চাগুলোকে কি আসলেই বলি দেওয়া হয়েছে নাকি এখানে শুধু বন্দিই করে রেখেছে আকাশ। তো এরপরই দেখা যায় সেখানে গৌরী আসে আর বারবার আকাশকে ডাকতে থাকে, কিন্তু তাকে কোথাও পায় না। দেশরাজ তখন বলে, আপনার স্বামী তো সবকিছুই বলে দিল, যে ডাক্তার থেকে শুরু করে বাচ্চাদের সব কাহিনী তারই ঘটানো। তো এরপর সে গৌরীকে বলে, শোন, এখন তোর উপর আর তোর স্বামী আকাশের উপর কিডন্যাপিং আর মার্ডারের খুব বড় সড়ো কেস লাগবে, বুঝতে পেরেছিস? শুধুমাত্র একটু সময়ের অপেক্ষার। তো তখন এখানে গৌরীও কিছু রহস্য খোলে আর বলে, আসলে আমার কাছে সেদিন আকাশ এসেছিল কান্না করতে করতে, আর সে বলছিল, ভাবি আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি এই কথা ভাইয়াকে প্লিজ বলো না। আর সেদিন আমিও তার ভালোবাসা একসেপ্ট করে নেই। তো এরপর সে বলে, হ্যাঁ আসলে আমার আর আকাশের কখনো বিয়েই হয়নি, সে আমার দেবর। তো এরপর সে দেশরাজকে বলে, এখন তুমি বসো, আমি আরো কিছু রিপোর্ট লেখাই। তো তারপর দেশরাজ বসে আর গৌরী বলে সে তার ভাইয়ের টাকায় চলতো, তার নিজের তো কিছুই ছিল না, কিন্তু হ্যাঁ তার স্বপ্ন ছিল অনেক বড় বড়, যা পূরণ করার মতো তার কোনো সামর্থ্য ছিল না। আর এদিকে ছিল তার তোতলামি করে কথা বলা, আর অন্যদিকে ছিল তার ভাইয়ের প্রতি অসম্ভব ভয়। সে তো মরেই যেত যদি আমি তাকে সাপোর্ট না দিতাম, অথবা তাকে যদি আমি সেই সাহসটা না দিতাম, তার ভাইয়ের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস। সে তো মরতো এটা নিশ্চিত ছিল। দেশরাজ বলে, আর সেই বোকা তো তোমার সাপোর্টের হাত ধরে তোমার সাথে বেরিয়ে পড়ে, তাই না? গৌরী বলে, কি করতো আর, সে তো আমার প্রেমে পাগল ছিল। আমি তখন তাকে বসতে বললে সে বসতো, আর উঠতে বললে উঠত, একেবারে মন্ত্রমুগ্ধ যাকে বলে। দেশরাজ বলে, ও আচ্ছা তাই নাকি? গৌরী বলে, একটা কথা আছে না অফিসার, যে একজন লুজার সবসময় লুজারই থাকে, তাকে যাই করা হোক সে তার অভ্যাস কখনো বদলাতে পারবে না। এই যে এখনই দেখো একটু প্রেসার পেল কি পেল না, সে ছাগলের মতো সবকিছু বলে দিল। ছাগল কোথাকার। দেশরাজ বলে, এই সব শুনে উপহাসের হাসি আসে, বুঝতে পারলেন? এরপর সে গৌরীকে বলে, তুমি অনেক ভালো বলেছ, বুঝেছ? তাই চলো, এখন তোমার কেস বানানোর সময় এসে গিয়েছে। তখন আবার গৌরী বলে, একটা মার্ডার আর 12 জন মেয়ে, এখন যদি এগুলোর সাথে আরো একটা মার্ডার জুড়ে যায় তাহলে কেমন হবে অফিসার? দেশরাজ তো তার কথায় আরো চমকে যায় আর বলে, কি? গৌরী বলে, কেমন হবে বলুন? একদম প্রত্যক্ষদর্শী সহ যদি পেয়ে যান আর একটা মার্ডারের কেস, তাহলে নিশ্চয়ই আপনারা খুব খুশি হবেন। আমি জানি খুশি তো হবেন, কারণ আপনাদের তো এরকম প্রমাণ থাকলেই হয়। তো বসুন, বলছি আরো কাহিনী। তো এরপর দেশরাজ আবারও বসে আর বলে, আকাশ শুধুমাত্র ডাক্তারকেই মেরেছে ব্যাপারটা এমন না, সে আমার হাজবেন্ডকেও মেরেছিল, আর তার সাক্ষী একমাত্র আমি ছিলাম। দেশরাজ তো এইসব শুনে শুধু ভাবছিল কি পরিমাণ মাথা খারাপ এই দুইজনের। তো এরপর গৌরী আরো বলে, কিন্তু অফিসার আপনি কি জানেন, আমি আমার এই জবানবন্দি একমাত্র আপনাকেই দিব, কারণ আপনি এখন 2টা কেস সমাধান করার ক্রেডিট পেয়ে যাবেন, আর আমি এই নরক থেকে মুক্তি পেয়ে যাব। আর কি চাই আমার? আর এমনিতেও আপনি না কোর্টে কিছুই প্রমাণ করতে পারবেন না, কারণ যা যা প্রমাণ আছে সবকিছুর মাধ্যমে এটাই বোঝা যায় যে আকাশ ক্রিমিনাল, কিন্তু আপনি আমাকে কোনোভাবেই ক্রিমিনাল প্রমাণ করতে পারবেন না। দেশরাজ তখন শুধু মুচকি হাসছিল এই সব কথায়।
গৌরী বলে, তো কিছুই যখন করতে পারবেন না, তাই আমার উপর সময় নষ্ট করেও কোনো লাভ নেই, চলুন তাহলে ডিল করি এই নিয়ে। দেশরাজ বলে, স্ত্রীর চরিত্র আর পুরুষের ভাগ্য দেবতারাই জানতে পারলো না, আর মনুষ্য কি বা করতে পারবে। তারপর দেশরাজ হাত মেলায়, আর গৌরী বলে, তো অফিসার, আপনার যদি এসব বেকার কাজ করা শেষ হয় তাহলে আমাকে একটু বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ, কারণ এত বোকাশোকা একটা মেয়েকে তো একা একা ছাড়া ঠিক হবে না, তাই না? এতটুকু তো আপনি করবেনই। দেশরাজ বলে, হ্যাঁ নিশ্চয়ই। গৌরী বলে, তো আমাকে এক কাপ চা দেওয়া যাবে? তো এরপর দৃশ্য আসে 6 বছর আগে, যেখানে আকাশ সেই শিকটা হাতে তুলে নেয় আর চিৎকার করে তার ভাইকে ডাকে। তখন দূর থেকে আকাশকে দূর থেকে সাহস দেয় গৌরী, আর এইসব করার জন্য উৎসাহ দিতে থাকে আর বলতে থাকে, মেরে ফেলো আকাশ, মেরে ফেলো। তখনই আকাশ তার ভাইয়ের সামনে যায়, আর তার ভাই বলে, কি তুই আমার গায়ে হাত তুলবি? এটা বলার সাথে সাথেই আকাশ তার ভাইকে একের পর এক আঘাত করে সেখানেই মেরে ফেলে। আর দূর থেকে দাঁড়িয়ে গৌরী হাসতে থাকে। দৃশ্য আসে বর্তমানে, যেখানে গৌরীকে গাড়িতে করে নিয়ে আসে দেশরাজ, আর গৌরীকে সিগারেটে আগুনও দেশরাজই দিয়ে দেয়। তো এই সবই আসলে করাচ্ছিল গৌরী। তখন গৌরী বলে, একটা কাজ করেছে ওই বোকা আকাশ, যে আমাকে ওই ভূতের থেকে মুক্ত করিয়েছে। দেশরাজ বলে, তো তুমি মনে করো ভূত ছিল? গৌরী বলে, হ্যাঁ, এরকম তো অনেক কিছুই আছে যার কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু আসলে তারা ঠিকই হয়। তারপর দেখা যায় দেশরাজ গৌরীকে বাস স্ট্যান্ডে নিয়ে যায়, কারণ গৌরী এখন আর ওই গেস্ট হাউসেই থাকবে না। সেই সময় গৌরীকে দেশরাজ যা বলে তাতে গৌরীর সব আত্মবিশ্বাস একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। দেশরাজ বলে, আমি তো একটা বিষয়ে বুঝতে পারছি না, যখন ওই বোকা গাধা আকাশ কোনো বাচ্চাকে খুন করলই না, তাহলে তুমি কি করে এই ভূতের থেকে বেঁচে গেলে? এই কথার সাথে সাথে মুখের রং উড়ে যায় গৌরীর, আর তখনই সেখান থেকে গৌরীকে একা রেখেই দেশরাজ চলে যায়, কারণ সে জানে গৌরী তার শাস্তি এইভাবেই ভয়ে ভয়ে পাবে। এরপর গৌরীর সেই ভয় আবারও ফিরে আসে, আর সে দেখে তার কাছে ডানপ্রেত এসেছে। তখনই গৌরী চিৎকার দিয়ে ওঠে, আর এখানেই সাথে সাথে দৃশ্য কাট হয়। তো আমার মতে এটা ছিল গৌরীর একটা মানসিক সমস্যা, কারণ সে ভেতর থেকে গিল্টি ফিল করছিল। আর যখন সে জানতে পারে ডানপ্রেত বলে কিছু আছে আর সে আসে শাস্তি দিতে, তখন থেকেই গৌরী তাকে কল্পনা করতে থাকে। আর এজন্যই যেই রাতে আকাশ গৌরীকে এসে জানায় যে সে ডানপ্রেতকে শেষ করতে 12 জনকে বলি দিয়েছে, তখন থেকেই গৌরী ডানপ্রেতকে দেখা বন্ধ করে দেয়, কারণ সে ভেবেছে ডানপ্রেত শেষ, কারণ বলি দেওয়া হয়েছে, আর এটাকেই সে বিশ্বাস করেছে। আর যেই মুহূর্তে গৌরী জানতে পারে যে না, এখনো বলি দেওয়া হয়নি, সেই মুহূর্তেই গৌরী আবারও ডানপ্রেত দেখা শুরু করে। তাই অবশ্যই এটা হতে পারে শুধুমাত্র গৌরীর মানসিক সমস্যার কল্পনা। অন্যদিকে আমরা দেখি সেই আন্ডারগ্রাউন্ড থেকে সব বাচ্চাদেরকে বের করা হচ্ছে, আর ওখানে মানবও ফিরে আসে তার ভুল বুঝে। তারপর সাত্তুকে জড়িয়ে ধরে পূর্বা আর মানব, কারণ তার জন্যই এই সব কিছু সম্ভব হয়েছে। এদেরকে পুলিশ বের করতে পেরেছে, আর সাত্তুও সেখানে জড়িয়ে ধরে কিট্টুকে। আর এই সুন্দর মিষ্টি মুহূর্তের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।